কারেন্টটা চলে গেছিলো তো, কারেন্ট যায় নাই, মানে তোমার লাইনের সমস্যা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা আমাদের কারেন্ট যায়নি, আমাদের সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, আচ্ছা তার মানে আমি এতটুকু জিনিস ক্লিয়ারলি বলতে পারতেছি যে তোমরা এই জিনিসটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা পুরো জিনিসটাকে রেডিয়ানে প্রকাশ করবো। হ্যাঁ, আমি ক্যালকুলেটরটা ইউজ করতেছি না, তোমরা ক্যালকুলেটর ইউজ করে অ্যান্সারটা বের করে ফেলিও, ঠিক আছে? তো আশা করি এটা তোমরা প্রত্যেকে পারবা। হ্যাঁ, তো এরপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী টাইপে আমরা চলে আসি। আমাদের যে পরবর্তী টাইপটা সেটা হচ্ছে আমাদের ডিগ্রিতে প্রকাশ। পরবর্তী টাইপটা আমাদের কি বলতো? ডিগ্রিতে প্রকাশ, অর্থাৎ আমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তো মনে রাখবে যে ডিগ্রিতে প্রকাশ মানে কিন্তু শুধু ডিগ্রি না, এখানে ডিগ্রি থাকবে, মিনিট থাকবে, সেকেন্ড থাকবে, ঠিক আছে? অর্থাৎ ডিগ্রি বলা মানে শুধু ডিগ্রি না, এখানে ডিগ্রিও থাকবে, মিনিটও থাকবে, আবার কি থাকবে? সেকেন্ডও থাকবে। এবং জিনিসটা অনেক সহজ, কিন্তু একদম অনেক সহজ। তো আমাদের এখানে একটা লাইন শুধু একটু মনে রাখতে হবে, সেই লাইনটা হচ্ছে কি তোমার বলো তো? এর আগে আমরা একটা জিনিস দেখছিলাম যে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। আর এখন আমরা এটা উল্টাটা দেখবো, সেটা হচ্ছে কি বলতো? সেটা দেখবো হচ্ছে আমরা 1 রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে 180 বাই পাই, মানে পুরো জিনিসটা উল্টা। হ্যাঁ, 180 বাই পাই, হ্যাঁ এটা। তার মানে 1 রেডিয়ান ইকুয়াল টু 180 বাই পাই ডিগ্রি। তার মানে দেখো যে অনেকে কিন্তু একটু প্যাচ লাগাই ফেলে যে 1 ডিগ্রি ইকুয়াল টু 180 বাই পাই নাকি পাই বাই 180। তুমি একটা মনে রাখবা, দুইটা না, তুমি সবসময় এটাই মনে রাখবা, মানে মনে রাখবা হচ্ছে এটাই যে 1 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর কিচ্ছু না, ঠিক আছে? আর বাকিটা আমাদের মনে থাকবে। আর রেডিয়ান বললে আমরা ওইটাকে উল্টাই দিব, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে যাবে। তো এখন আমরা এক্সাম্পল দেখি দুই একটা। প্রথম যে এক্সাম্পলটা আছে আমাদের, প্রথম এক্সাম্পলে আমরা চলে আসি। প্রথম এক্সাম্পলটা আমাকে তারা বলছে যে 8 পাই ডিভাইড বাই হচ্ছিল 13, এটা হচ্ছে রেডিয়ান। তো আমার কাজ কিন্তু মানে আমার হাতে কলমে কাজ হচ্ছে খুবই কম আমার হাতে কলমে কাজ। আমার হাতে কলমে কাজ হচ্ছে শুধুমাত্র এতটুকু যে এটাকে তোমার ডিগ্রিতে প্রকাশটা দেখানো, বাকিটা হচ্ছে ক্যালকুলেটর থেকে নিয়ে আসতে হবে। যেমন 8 বাই 13 ইন্টু, ঠিক আছে, 8 পাই বাই 13 আমার দেওয়া আছে নাকি 8 বাই 13 আমি খেয়াল করিনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 8 পাই বাই 13 এটা আমার দেওয়া আছে। এটা কিসে দেওয়া আছে? রেডিয়ানে। আমাকে কিসে প্রকাশ হবে? ডিগ্রিতে। তাহলে আমার দেখো রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে হলে কী করতে হবে? 180 বাই পাই দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমি বলবো হচ্ছে 180 বাই পাই। হ্যাঁ, তাহলে আমার এই পুরো জিনিসটা আমার ডিগ্রিতে প্রকাশ হয়ে গেল। সো এটাই অ্যাকচুয়ালি অ্যান্সার, কিন্তু এটাকে অ্যান্সার বলা যাবে না। কেন বলা যাবে না? পুরো জিনিসটাকে এখন তোমাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো এই জন্য তুমি একটু ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে এই জিনিসটা তুমি একটু তুলে ফেলবা, ঠিক আছে? আমার এটা সায়েন্স মোডে আছে, তো এটা একটু ঝামেলা হয়ে আছে। সায়েন্স মোড থেকে কেমনে যেন সরাই, মোবাইল চাপতে চাপতে ক্যালকুলেটর আসলে ভুলেই গেছি সব। ওকে, তো আমরা বলবো এখন হচ্ছে 8 ইন্টু হচ্ছে 180 ভাগ হচ্ছে 30, ঠিক আছে? এই যে আসতেছে না, 8 ইন্টু হচ্ছে 180 ভাগ হচ্ছে 30, যেটা আসছে ভালো। এখান থেকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডটা যেন কোন বাটন চাপতে হয়, এখানে তো এই বাটনটা নাই, এই যে পাইছি। ওকে, এটা হচ্ছে আমার 110 ডিগ্রি, ঠিক আছে? তারপর হলো 46 মিনিট 9.23 সেকেন্ড, এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা এখন আমি তোমাকে একটু দেখাই দিই ক্যালকুলেটরটা। হ্যাঁ, যে নর্মালি ধরে নাও যে তোমার আর এখানে পাই কাটাকাটি, হ্যাঁ পাই কাটাকাটি আশা করে দেখা যাবে। তো আমাদের থাকতেছে কত বলতো? 8 ইন্টু 180, হ্যাঁ, ডিভাইডেড বাই হচ্ছে কত বলতো? 13। ওকে, দেখো এরকম আমার একটা ভ্যালু আসছে। হ্যাঁ, এখন এই ক্যালকুলেটরের মধ্যে মনে রাখবা যে এখানে দেখো একটা বাটন আছে, দেখো ডিগ্রি, মিনিট, সেকেন্ড একটা বাটন আছে প্রত্যেকেরই ফোনে, প্রত্যেকেরই ইয়াতে আছে। তুমি যে কোনো ইয়া করো না কেন, ক্যালকুলেটর ইউজ করো না কেন, এটা পাবে। হ্যাঁ, ডিগ্রি, মিনিট, সেকেন্ড। তো এটা তুমি জাস্ট ইউজ করে যে 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড। তো
তো যারা তোমরা এই ক্যালকুলেটার ইউজ করবে না তারা তোমরা নর্মালি যে ক্যালকুলেটার ইউজ করো সেখানে ডিগ্রি মিনিট সেকেন্ডটা উঠবে না, বাট বাকি সবই থাকবে 110, 46, 9.23, এটা তো সবই থাকবে একটু ফাঁকা ফাঁকা দিয়ে। ওখানে এই ফাংশনের মধ্যে ডিগ্রি মিনিট সেকেন্ডটা উঠবে না কিছু ক্যালকুলেটারে, তোমাকে বুঝে নিতে হবে প্রথমটা ডিগ্রি, পরেরটা মিনিট, তারপরটা কি বলতো সেকেন্ড। তার মানে এইভাবে আমরা কিন্তু যে কোনো ম্যাথকে ইজিলি সলভ করে ফেলতে পারি। হ্যাঁ, এই বাটনে ক্লিক করলে আমাদের সব চলে আসবে। তারপর যেমন তোমার আরেকটা যদি আমি ম্যাথ তোমাকে দেই 2 নাম্বার, যে 1.3177 রেডিয়ান, এটা তোমাকে দেওয়া আছে। তুমি কি বলবা? 1.3177 ইন্টু হচ্ছে 180/পাই। এটা তুমি ক্যালকুলেটার ইউজ করার পর তুমি এখানে যা পাবো সেটা কি বলতো অঙ্কের অ্যান্সার। তো আমাদের ডিগ্রিতে প্রকাশ করাটা আসলে খুবই বেশি সহজ, কিন্তু এটা পরীক্ষাতে খুব একটা বেশি দিবে না, কারণ এটা জানে স্যাররা যে স্টুডেন্টকে দিয়ে কোনো লাভ নাই, কারণ তারা হচ্ছে ক্যালকুলেটার ইউজ করবে। ঠিক আছে, একজন বলছে আজকে এই টপিকটা প্রথম বুঝলাম, এটা তো না বোঝার কোনো অপশনই নেই। ওকে, তুমি ক্যালকুলেটার যে কোনো ইউজ করতে পারো ভাই, স্যারদের এত খায়দা কাজ কাম নাই যে তোমার কাছে গিয়ে দেখবে যে ভাইয়া তুমি কোন ক্যালকুলেটার ইউজ করছো, দেখি তো, চেক করি তো, এত কিছু চেক করে না স্যাররা। সেন্টারের মধ্যে পোলাবেন বই নিয়ে চলে যায় পরীক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ, আর তুমি ক্যালকুলেটার নিয়ে যাবা সেটার জন্য আবার এত কেন সমস্যা। ওকে, তো আমাদের ম্যাক্সিমাম হয়ে গেল। এরপরে আমরা নর্মালি একটা টপিকস নিয়ে আলোচনা করবো, এরপর আমরা সৃজনশীলে চলে যাবো। এস ইকুয়াল টু হচ্ছে আর থেটা, এস ইকুয়াল টু আর থেটা। এরপর আমরা এস ইকুয়াল টু আর থেটা দিয়ে আমরা বেশ কিছু ম্যাথ দেখবো, তবে তোমাদেরকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে চলো সেটা একটু দেখে নিই। ঠিক আছে, এস বলতে তোমাকে মাঝে মধ্যে উচ্চতা বুঝাইতে পারে, মাঝে মধ্যে দৈর্ঘ্য বুঝাইতে পারে, হ্যাঁ, তোমার যে কোনো কিছু বুঝাইতে পারে। এস দ্বারা তোমার চাপ বুঝায়, বাট নর্মালি এস দ্বারা তোমার দৈর্ঘ্য কোনো কিছু বুঝাইতে পারে। আর আর দ্বারা সাধারণত ব্যাসার্ধই বুঝাবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে থেটা। এস ইকুয়াল আর থেটা সূত্রের প্রমাণ আছে, বাট সৃজনশীল হওয়ার পর থেকে সেই প্রমাণগুলো কিন্তু দেয় না। আর তোমার যদি ইচ্ছে জাগে যে আমি প্রমাণটা দেখবো, দেখতে পারো, আমি বাধা দিব না তোমাকে, অবশ্যই দেখতে পারো, বাট আমি প্রমাণটা দেখাচ্ছি না। আর এই যে থেটাটা আছে এটা তাহলে কোন বুঝায়? মনে রাখবা ভাইয়েরা একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে এটা তো কোন বুঝে এটা আমরা নর্মালি জানি, কারণ গত দিনে ক্লাস আমরা করছি, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে পোলাপাইনগুলা এটাকে ট্রান্সফার করতে পারে না। ট্রান্সফার মানে কি? কনভার্ট করা। কনভার্ট মানে কি? এটাকে সবসময় তোমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? রেডিয়ানে। ঠিক আছে, তার মানে আমাদের কোনটা তারা মিনিটে দোক, সেকেন্ডে দোক, জাহান্নামে দোক বা ডিগ্রিতে দোক, আমার টার্গেট থাকবে ওইটাকে রেডিয়ানে প্রকাশ করা। তো স্টুডেন্টরা কী করে? ওটাকে রেডিয়ানে প্রকাশ না করে তারা অঙ্কটা সলভ করে ফেলে। তো আমাকে অঙ্কটা সলভ করার আগেই হচ্ছে আমাকে কী করতে হবে? এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। সো আমি যদি এরকম বেশ কয়েকটা ম্যাথ দেখি, ম্যাথগুলো যদি একটু বড়, কিন্তু আমি তোমাকে তাও বুঝাবো, সমস্যা নয়। আমি একটু বের করি যে ম্যাথটা কই আছে। এইসব ম্যাথ তো আর মুখস্থ রাখা যায় না, তাই না? এসব ম্যাথ হচ্ছে দেখে দেখে পড়াইতে হয়। তো দেখি কোথায় ম্যাথটা আছে আমার, এই যে এখানে আছে। তো আমি এরকম একটা ম্যাথ তুলি তোমাদের জন্য, কষ্ট হলে একটু তোলা লাগবে, কারণ আমার টার্গেট ছিল যে প্রথম ক্লাসটা আমি পুরোপুরি মানে হোয়াইট বোর্ডেই বুঝাবো, একদম A to Z যা যা আছে। ওকে, তো আমরা এরপর আমরা আরও দু একটা ম্যাথ দেখবো, চিন্তা করার কোনো কারণ নেই। কোনটা ম্যাথ করাবো আচ্ছা এটাই করাই। এরকম অনেকগুলো তুমি ম্যাথ পাবা। 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে হয়ে গেল, একটি বিন্দু কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে। পাহাড়টির উচ্চতা কত? দেখছো, তাহলে এখানে এস দ্বারা কিন্তু উচ্চতা বোঝাচ্ছে। পাহাড়টির উচ্চতা কত? ওকে, একদমই নর্মাল। তাই তোমাকে একটু মাথায় রাখতে হবে যে এই যেখানে থেটা আর এই আর হচ্ছে তোমার এখানে ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে আর কত দেওয়া আছে? 750 কিলোমিটার দেওয়া আছে। হ্যাঁ, তারপরে থেটা
এই থেটাটা নিয়ে আমাদের কাহিনী করতে হবে। ভাইয়া কী কাহিনী করতে হবে? থেটাটা হচ্ছে আমার যেটাখানে প্রকাশ বা যেটাই দোক না কেন আমাকে তাকে রেডিয়ানে নিয়ে আসতে হবে। তাহলে আমি বলবো হচ্ছে 8 মিনিট দেওয়া আছে। তার মানে আমি যদি আগে নর্মালি চিন্তা করি, মিনিট থেকে ডিগ্রিতে আনতে গেলে কী করতে হয় তাকে? ভাইয়া 60 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? ডিগ্রিতে প্রকাশ হলো, এখন ডিগ্রি থেকে তাকে রেডিয়ানে প্রকাশ করতে হলে কী করতে হয়? ভাইয়া π/180 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে আমার এই যে কোণটা দেওয়া ছিল 8 মিনিট, সেই কোণটাকে আমাকে কিসে প্রকাশ করতে হচ্ছে? রেডিয়ানে প্রকাশ করতে হচ্ছে। করার পরে এখন আমি সূত্রের কাছে যাব। সূত্রের কাছে যাওয়ার আগে আমাকে অবশ্যই এই কাজটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ স্টুডেন্টরা এই কাজটাই করে না, বাকি সবই করে। ওকে, এবার আমার হচ্ছে S = r থিটা, S = r থিটা। এখন বাকিটা তোমার দায়িত্ব থাকবে। 750 ইন্টু হচ্ছে 8/60 ইন্টু হচ্ছে π/180, যা আসবে সেটা হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার। খালি বলিও না যে ভাই আপনি এটা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করে দিচ্ছেন না কেন, ওটা তোমার দায়িত্ব। আমার যে যতটুকু দায়িত্ব আমি ততটুকুই করব, ঠিক আছে? বাকিটুকু তোমার করা। আর খালি মনে রাখেন যে ভাই আপনি উত্তরটা কেন লিখে দিচ্ছেন না। তো অঙ্কের উত্তর কিন্তু কখনো এটা না, অঙ্কের উত্তর হচ্ছে এখান থেকে শুরু। হ্যাঁ, এখান থেকে হচ্ছে অঙ্কের উত্তর শুরু। মানে আমার যদি কখনো একটা ম্যাথের অ্যান্সার বলা হয়, ম্যাথের অ্যান্সার কিন্তু কখনো শেষ লাইনটা না, ম্যাথের অ্যান্সার হচ্ছে তুমি শুরু থেকে কি করছো পুরোটা হচ্ছে ম্যাথের অ্যান্সার, বুঝা গেছে? তো এই জন্য তুমি যখন বুয়েটে পরীক্ষা দিবা তখন তুমি করতে করতে শেষে তুমি অ্যান্সারটা লিখো নাই। সো 10 মার্কের একটা ম্যাথ তুমি শেষ মুহূর্তে গিয়ে তুমি অ্যান্সারটা ভুল করে ফেলছো, জাস্ট অ্যান্সারটা ভুল করছো। তো এখনকার পরীক্ষাতে কি করে, বোর্ড পরীক্ষাতে তোমাকে ডাবল জিরো দিবে, ও অ্যান্সার ভুল করছে, মানে পুরো অঙ্কই ভুল করছে। ব্যাপারটা আসলে এরকম না। তুমি এখান থেকে শুরু করে তুমি এই পর্যন্ত গেছো, তোমার ক্যালকুলেটার বা যেখানে হোক না কেন ভুল হয়েছে, তো তোমাকে বোর্ড পরীক্ষায় জিরো হোক বা যেখানে হোক তোমাকে জিরো দিবে, কলেজ পরীক্ষাতে জিরো দিবে। বাট বুয়েটে যখন তুমি যাবা বা অ্যাডমিশন যখন তুমি যাবা তখন এখানে পার্শিয়াল মার্কস থাকবে। তুমি অ্যান্সারটা ভুল করছো, সমস্যা কি? তোমাকে তারা স্যার এখানে 8 দিতে বাধ্য থাকবে, কারণ তো তুমি একদম শেষে গিয়ে ভুল করছো। সেরকম তাদের বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া থাকে যে কতটুকু অঙ্ক সলভ করলে কতটুকু নাম্বার পাওয়া যাবে। তো তুমি শেষ লাইনে গিয়ে ভুল করলে কোনো সমস্যা নেই, তুমি 10-এ 8 পাবা। তো ব্যাপারটা আসলে এরকমই যে অ্যান্সার কখনো লাস্ট লাইনটা না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা লেখা হয় পুরোটাই কি বলতো অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, তো আমরা এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবো এখন থেকে, যে অ্যান্সার মানে শেষ লাইনটা ভুল করলে আমার পুরোটাই কাটা, ব্যাপারটা কখনো এরকম না। তুমি যখন বড় হবা তখন দেখবা যে তোমার এই ব্যাপারগুলো একটু শিথিল হচ্ছে, কিন্তু কলেজে যখন উঠবা এই ব্যাপারগুলো আরও বেশি হার্ড হবে, যে তুমি কারণেই আমি অঙ্ক না করলে তোমাকে অঙ্কটা কেটে দিতে পারে। বাট মনে রাখবে অ্যাডমিশনের সময় এগুলো কখনো কিছু প্রভাব পড়বে না, অ্যাডমিশনের ক্ষেত্রে টোটালি ভিন্ন হয়। ওকে, তো আমরা এখানে এরকম টাইপের কিছু অঙ্ক থাকবে, আমরা সেগুলো করে ফেলতে পারবো। আমি সেই অঙ্কগুলো এখানে এতগুলো লিখতেছি না, তোমার এরকম প্রচুর অঙ্ক আছে। হ্যাঁ, তো আমরা এখানে আরেকটা টাইপের অঙ্ক দেখবো, যেটা একবারে পানির মতো সোজা, যে আমাদের জেনারেল ম্যাথ বলো বা হায়ার ম্যাথ বলো সব জায়গাতে এই ম্যাথটা আছে। হ্যাঁ, তো আমরা সেটা একটু দেখি। যে পরের একটা ম্যাথ দেখি আমরা, কোনো ত্রিভুজের কোন তিনটির অনুপাত, কোন তিনটির অনুপাত 2:5:3, 2:5:3, এটা হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান কত? ঠিক আছে, তো এখানে বৃত্তীয় মান বলতে অ্যাকচুয়ালি তোমার এখানে রেডিয়ানটাই বোঝানো হচ্ছে। হ্যাঁ, বৃত্তীয় মান বলতে কিন্তু রেডিয়ানটাকে বোঝানো হচ্ছে। তো আমার এখানে দেখো যে কোণগুলোতে দেওয়া আছে, কোণগুলোর অনুপাতকে আমাকে দিয়ে দেওয়া আছে না? কোণগুলোর অনুপাত হচ্ছে তোমার কত? 2:5:3। তো মনে রাখবা যে এই যে কোণগুলোর অনুপাত তোমাকে দেওয়া আছে, এই লাইনটাকে এইভাবে লিখতে হবে যে ধরি কোণগুলো, অনেক দুই একটা কথা লিখতে হয় সামনে, আমি এত কিছু লিখতেছি না। ধরি কোণগুলো কি কি লিখবো দেখো, যে যেহেতু এগুলো অনুপাত দেওয়া আছে, হ্যাঁ, তো আমি লিখবো হচ্ছে 2x 5x, মানে x ধরে নিবো, হ্যাঁ 3x। তো কখনো এরকম অনুপাত দেওয়া থাকলে আমরা এইভাবে লিখবো। কিন্তু কথা হচ্ছে যে তারা তোমাকে বলছে না বৃত্তীয়, তার মানে কি এই যে কোণগুলো আমি বলছি 2x 5x 3x, এটা অবশ্যই ডিগ্রি বা কিছু একটা দিতে হবে না? তো যখন তোমাকে বৃত্তীয় বলবে তখন তুমি ডিগ্রি ইউজ করতে পারো, তখন ওই রেডিয়ান ইউজ করতে হবে। সো এখানে অবশ্যই একটা রেডিয়ান দিতে হবে, ঠিক আছে? কারণ আমার এই তিনটা কোণকে আমি রেডিয়ানে প্রকাশ করলাম। আমি বললাম যে আমার প্রথম কোণটা হচ্ছে 2x রেডিয়ান, দ্বিতীয় কোণটা হচ্ছে 5x রেডিয়ান, তৃতীয় কোণটা হচ্ছে কি 3x রেডিয়ান। হ্যাঁ, ওকে। এখন আমরা পৃথিবীর সবাই জানি যে যে কোনো যদি আমি এখন একটা ত্রিভুজ এখানে অঙ্কন করি, এই ত্রিভুজে যে তিনটা কোণ আছে, এই তিনটা কোণের মাপ যদি চিন্তা করি তাহলে সেটা হয় 180 ডিগ্রি, আর রেডিয়ানে প্রকাশ করলে হয় কি বলতো? পাই। ঠিক আছে, পাই রেডিয়ান। তার মানে এটা আমরা জানি প্রত্যেকে, 180 হোক বা পাই হোক, যাই হোক না কেন।
ওকে, তাহলে এখন আমরা বলবো যে আমরা জানি এই যে আমি তিনটা কোণ ধরছি, এই তিনটা কোণের যোগফল কত, আর রেডিয়ান আর না দিলেও চলবে, মানে এখন যদি তুমি বলো ভাই আমি রেডিয়ান দিব না দিলেও চলবে, বা তাও তোমাদের সুবিধার জন্য দেই 3x রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে কি পাই রেডিয়ান। বুঝা গেছে লাইনটা, যে তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ ভাই, আমি কেন 180 লিখতে পারবো না, কারণ আমাকে বৃত্তীয় মান বলছে, তাই আমি 180-তে যাবো না, ঠিক আছে। আমি হচ্ছে তোমার পাইয়ে লিখবো বা রেডিয়ানে লিখবো। এখন তুমি সব জায়গা থেকে রেডিয়ান বাদ দিয়ে দাও, তাহলে আমার এখান থেকে হচ্ছে 5 6 7 8 9 10 10x ইকুয়াল টু হচ্ছিল পাই, তাহলে x ইকুয়াল হচ্ছে কত বলতো π/10। তো ভাই এখন আমার লাভটা কি হলো, আমার লাভটা হচ্ছে এই যে আমি x ইকুয়াল টু π/10 পেলাম, এটা হচ্ছে আমি এখানে গিয়ে বসাবো, এই কোণগুলোর এখানে গিয়ে বসাবো। তাহলে আমি দেখো যে এখানে গিয়ে আমি এখন π/10 বসাবো, ঠিক আছে। এই সাইডে বসাই, এটা একটু মুছে দিই। 2x থেকে আমি লিখবো হচ্ছে 2 × π/10, তাহলে কাটাকাটি করলে হচ্ছে π/5। তারপরে 5x মানে লিখবো হচ্ছে 5 × π/10, তার মানে এখান থেকে আমি কাটাকাটি করলে পাবো হচ্ছে π/2। তারপর আছে কত 3x, এখান থেকে আমি লিখবো হচ্ছে 3 × π/10, তার মানে 3π/10। এখন দেখো যে তারা তোমাকে বলছে এখান থেকে ক্ষুদ্রতম, এখানে তারা তোমাকে বলছে ক্ষুদ্রতম আর একটা কি বলতো বৃহত্তম বের করতে বলছে। তো এখন তুমি এখান থেকে নিজে থেকে খুঁজে বের করবা যে এখানে ক্ষুদ্রতম কোনটা আর বৃহত্তম কোনটা। তোমরা একটু কমেন্ট করে বলো তো এখানে ক্ষুদ্রতম কোনটা হবে আর বৃহত্তম কোনটা হবে। আপনারা একটু কমেন্ট করে বলুন এখানে ক্ষুদ্রতম কোণ কি হবে আর বৃহত্তম কোণ কি হবে। হ্যাঁ, π/2 মানে তো 90 ডিগ্রি, তার মানে বোঝা যাচ্ছে এটা বড়, তাই না। আর এটা হচ্ছে কি সবচেয়ে ছোট। হ্যাঁ, তা আমরা যদি না বুঝি, ভাই আমি বুঝি না, তাহলে তুমি ভাগ করো, 180 দিয়ে 5কে ভাগ করে, 180 দিয়ে 2কে ভাগ করে 3 × 180/10 দাও, তাহলে ক্যালকুলেশন করে অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে। একটু ক্যালকুলেট চাপো তাহলে হয়ে যাবে। জেনারেল ম্যাথ কখন শুরু হবে, এগুলোর মধ্যে জেনারেল ম্যাথ, এটাই তো জেনারেল ম্যাথের ম্যাথ ভাইয়া, মানে এটা তো জেনারেল ম্যাথের অঙ্ক। তুমি আবার বলছো জেনারেল ম্যাথ কই আসছে, মানে জেনারেল ম্যাথ এর মধ্যে দিয়ে কাভার হয়ে গেছে। তুমি যদি জেনারেল ম্যাথের বইটা খুঁজে তাহলে বুঝতে পারবা। আমি তো আগে বলছি ওই যে প্রমাণগুলো আছে, ওই প্রমাণগুলো আমি কখনই করাবো না ক্লাসের মধ্যে, কারণ প্রমাণ আমি কখনো ক্লাসে করাই না। তুমি যখন আমার ইন্টারভিউ উঠে যখন ক্লাসগুলো করবো, তুমি সেখানে দেখবে আমি প্রমাণ জিনিসটাকে স্কিপ করে যাচ্ছে, কারণ প্রমাণটা তোমরা নিজেরাই দেখতে পারবা যে প্রমাণ এটা করা আসছে। ব্যাপারটা এটা যে তুমি তো নিজে মানে প্রমাণ জিনিসটা তুমি নিজে কখনো করবা না, এটা তুমি জাস্ট দেখবা, ফলো করবা, ব্যাপারটা তো এরকমই। আচ্ছা, মোহাম্মদ সাইম লিখছে 5 জনকে ব্যান করা যায়, কেউ বাজে কমেন্ট করলে বিনা নোটিশে ব্যান করা হবে। সেটাই, কারণ আমি একটা কথা বলি, কারণ তোমরা এখানে আসলে পড়তে আসছো। হ্যাঁ, তো তোমরা যদি এখানে পড়তে আসছো, তো তোমরা যদি এখানে কেউ একটা বাজে কমেন্ট করো, আমরা তো আসলে কখনো এবার ছাড় দেবো না। ধরো না তুমি স্কুলে গেছো, এখন তোমার স্যার পড়াচ্ছে, এখন পিছন থেকে তুমি খুব বাজে একটা কথা বলছো, তো তাহলে কি করা হবে তোমাকে বলো তো? তোমাকে কি পানিশমেন্ট দেওয়া হবে না? তা আমাদের জেলা স্কুলে কি হইতো, আমাদের জেলা স্কুলে যেটা হতো যে মানে কথা বলা তো দূরের কথা, মানে মুখ দিয়ে যদি কোনো মানে সাউন্ড হইতো, ওই সময় মনে করো যে আমাদের পিটানো শুরু করে দিত, বুঝা গেছে। আর ফোন তো স্কুলে কখনো অ্যালাউই ছিল না, এখন যদিও অনেকে নিয়ে যায়, বাট আমাদের সময় কখনো অ্যালাউ ছিল না। বাট পিছন দিকে যদি হালকা একটা যদি সাউন্ড হইতো কারো মুখ থেকে, তো সাথে সাথে মনে করো যে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হইতো, অথবা আমাকে পানিশমেন্ট দেওয়া হইতো, অথবা কান ধরে দাঁড়া করে রাখা হইতো, অথবা লিন ডাউন যেটাকে বলে না কি বলে, ওইটাও করে রাখা হইতো, মানে বিভিন্ন ধরনের তোমাকে শাস্তি দেওয়া হইতো। বাট অনলাইনে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে তুমি হাজারটা কথা বলে যাচ্ছ, কিন্তু তোমাকে মনে করো যে শাস্তি দেওয়ার মতন কোনো অপশন থাকতেছে না। তো এখন এই ব্যাপারগুলো তোমাদের নিজে থেকে কন্ট্রোল করতে হবে, কারণ তুমি যদি কন্ট্রোল না করো তাহলে দেখা যাবে যে তোমার জন্য আরও কিন্তু 10 জন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো তুমি উল্টাপাল্টা কমেন্ট করো না, তুমি ম্যাথ রিলেটেড যে কোনো কমেন্ট করতে পারো, তোমার মধ্যে যে কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো, কিন্তু তুমি যখন উল্টাপাল্টা বা মানে এই ক্লাসের টপিক্সের বাইরে টপিক্স নিয়ে তুমি আলোচনা করতেছো, তখনই তোমাকে ব্যান করে দিতে আমরা বাধ্য থাকবো। এখন তুমি যদি বলো ভাই আমি ভর্তি হয়েছি আপনার এখানে 500 টাকা দিয়ে বা 600 টাকা দিয়ে ভর্তি হয়েছি, আপনি কেন আমাকে ব্যান করবেন? তো এটা শুধু এখানে না, তুমি যদি কোনো প্রাইভেটও পড়তা, ঠিক আছে, বা তুমি যদি কখনো স্কুলও পড়তা, তোমায় কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে ক্লাসরুম থেকে বের করে দিত, বা তোমাকে যে কোনো একটা পানিশমেন্ট দিত, বা তুমি প্রাইভেটে উল্টাপাল্টা কথা বলে তোমাকে প্রাইভেট থেকে বের করে দিত। তখন কিন্তু তুমি বলতে পারতাম না যে ভাই আমি যে আপনার এখানে 500 বা 1000 টাকা দিয়ে পড়তেছি, তা আমাকে কেন বের করতেছেন? তো ব্যাপারটা এখানে এরকমই, ওটা অফলাইনে হতো, এটা অনলাইনে হচ্ছে। সেটা মাথায় রাখবা যে তুমি উল্টাপাল্টা করলে আমরা তোমাকে ব্যান করতে বাধ্য থাকবো। হ্যাঁ, ওকে। তো আমরা মোটামুটি চেষ্টা করছি যে তোমার বইয়ের মধ্যে যত ধরনের ভেরিয়েশনে ম্যাথ থাকা আমি সবগুলো এখানে দেখানোর চেষ্টা করছি। তো ইনশাল্লাহ তোমরা যদি, আমি দরকারে তোমাদেরকে এটার পিডিএফ আমার করাই আছে, এই পিডিএফটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেবো। এই পিডিএফটা তোমাদের যদি আমি দিয়ে দিই,
তাহলে এটার পিডিএফ দিব, তারপরে আজকে তোমার কি বলে ওটা সৃজনশীলের পিডিএফ দিব, এমসিকিউ এর পিডিএফ দিব, সব কিছু পিডিএফ আমি ইনশাল্লাহ দিয়ে দিব গ্রুপের মধ্যে। তো আমি দিব না, আশরাফুল আশিক নামে তোমাদের এক ভাইয়া পোস্ট করে দিবে, তো সেখান থেকে তোমরা সব কিছু দেখে নিবা। হ্যাঁ, ওকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, মানে ক্লাস এখনো শেষ হয় নাই। তো আমাদের শেষ হয়েছে হচ্ছে কোন কীটুকু, যে হোয়াইট বোর্ডে আমার টার্গেট ছিল যে আমি তোমাদেরকে একদম মানে এর আগে কোচিংয়ে যেভাবে ক্লাস নিতাম একদম ধরে 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 বোর্ডের মধ্যে বোঝানো, ঠিক সেভাবে বুঝাবো। তো আমার ইচ্ছা যেটা ছিল আমি সেটা পূরণ করছি আর কি। এখন হচ্ছে আমরা বেশ কিছু কার্যক্রম করব। সেই কার্যক্রমগুলো কি, সেটা হচ্ছে আমাদেরকে সৃজনশীল প্রশ্ন সলভ করতে হবে, কিছু এমসিকিউ সলভ করতে হবে। তো এগুলো আসলে আহামরি তেমন কোনো কঠিন না, সিকিউ এমসিকিউগুলো। এগুলো হচ্ছে আমরা হাতে লিখলে কি হবে বলো তো, সময় নষ্ট হবে। তো এই জন্য এগুলো হচ্ছে আমাদের টাইপ করা। তো আমি সেটা বের করি, টাইপ করাটা কিছু কাজ আছে এক্সট্রা। এখন হচ্ছে আমাদেরকে হোয়াইট বোর্ড থেকে চলে যেতে হবে যে ডিজিটাল বোর্ডে। এই যে আমরা এখন ডিজিটাল বোর্ডে চলে আসতেছি। এই কি হলো, দুই মিনিট সময় লাগবে। হ্যাঁ, 2 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে জেনারেল ম্যাথ, আমার লাগবে কি হায়ার ম্যাথ। পাওয়ার প্লে, এসএসসি, উচ্চতর গণিত, এটার পরে আমাদের জেনারেল ম্যাথে কিছু প্রশ্ন আছে। ওকে, তো আমরা চলে এলাম হচ্ছে আমাদের এমসিকিউ আর সিকিউ। হ্যাঁ, তো মনে রেখো যে তোমরা যতটুকু করছো ইনশাল্লাহ আমরা এর মধ্যে থেকে আমরা কভার করবো, খালি কিছু প্রমাণ এক্সট্রা আসবে, যে প্রমাণগুলো হচ্ছে আমাদেরকে করতে হবে। হ্যাঁ, ওকে। তো আমরা কি সবাই রেডি আমাদের এই কাজগুলো করার জন্য, সিকিউ আর এমসিকিউ? তো আমি আবার বলতেছি যে বলতেছি যে আমাদের এমসিকিউ যে অঙ্কগুলো আছে সেই এমসিকিউগুলো হচ্ছে হুবহু আমি এর আগে তোমাদের যেদিন যা করিয়েছিলাম সেগুলোই। তো তোমরা যদি চাও আমি আগে তোমাদেরকে এমসিকিউ পার্টটা কমপ্লিট করে দেবো। আমি এখানে সবগুলো এমসিকিউ কখনোই তুলি নাই, কারণ আমি দেখছি যে যে এমসিকিউগুলো বারবার রিপিট হচ্ছে ওগুলো আমি স্কিপ করে গেছি। হ্যাঁ, তো এমসিকিউতে আগে আমরা সলভ করে ফেলি, কারণ এমসিকিউ দক্ষতা আমরা একটু বাড়াই। আমরা আগে জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ এমসিকিউটা শেষ করে ফেলি, এটা আমাদের হায়ার ম্যাথ এমসিকিউ। বাট মনে রাখে যে হায়ার ম্যাথগুলো আসলে কিছু নাই। তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি। হ্যাঁ, তো যারা এখানে আসছো আমি জানি প্রত্যেকে হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, তাই না? সায়েন্সের স্টুডেন্ট ছাড়া তো আসলে এখানে আসার কোনো অপশনে নেই। সায়েন্সের স্টুডেন্টের মধ্যে এটা 22 ব্যাচের কোর্স, অনেকেই স্টুডেন্ট আছে এখানে 23 ব্যাচে, তারা এই কোর্সে অ্যাডমিট হয়েছ, তো খুবই ভালো, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে তোমরা অবশ্যই এরপরে হচ্ছে এইচইসিতে যাবা, এবং এইচইসিতে যাওয়ার পরে তোমরা একটা ভুল করো। সেই ভুলটা কি সেটা আমি বলে দিই। সেই ভুলটা হচ্ছে যে তোমরা এই সাবজেক্টটা নাও না, অর্থাৎ ইন্টারমিডিয়েটে যে ম্যাথ আছে সেই ম্যাথটা তোমরা নাও না। কেন নাও না? অর্থাৎ তোমার 9-10-এ যারা আছে তারা তোমরা অনেকে আবার হায়ার ম্যাথটা নাও না, বাট যখন তুমি ইন্টারে যাও তখন ম্যাথ কিন্তু একটা কম্পালসারি সাবজেক্টের মধ্যেই পড়ে, বাট অনেকে তোমরা অপশনাল হিসেবে চিন্তা করো, কোনো সমস্যা নাই। তো অনেকে আছে কি যে এইটার সামনে একটা এজ মানে হায়ার ম্যাথ থাকার কারণে অনেকে ম্যাথ সাবজেক্ট স্কিপ করে যাও। হায়ার ম্যাথ সাবজেক্ট বাদ দিয়ে তোমরা অন্য যে কোনো একটা সাবজেক্ট নিতে পারো, যে কোনো সাবজেক্ট নেওয়া যায়। মানে তুমি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নেওয়ার পর তুমি হায়ার ম্যাথের জায়গায় তুমি যে কোনো একটা সাবজেক্ট নিতে পারো, ঠিক আছে? তো হয়তোবা তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে এইচএসসিতে তোমার টার্গেট ছিল যে না আমি যেহেতু 9-10-এ হায়ার ম্যাথ পড়ি না, তার মানে আমার এইচএসিতে আমি হায়ার ম্যাথ পারবো না। বাট ব্যাপারটা টোটালি ভিন্ন। মনে রাখবা যে হায়ার ম্যাথের সাথে ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথের যদি মিল খুঁজতে চাও বা মিল যদি খুঁজো, তাহলে সেটা হবে তোমার 5 থেকে 7%। অর্থাৎ 9-10-এর এই ম্যাথের সাথে তুমি হায়ার ম্যাথের সাথে, হায়ার ম্যাথ বলছি, জেনারেল ম্যাথে তো কিছু নেই, আগে বলছি হায়ার ম্যাথের সাথে তুমি যদি মিল খুঁজতে চাও তাহলে তুমি ইন্টারে গিয়ে মিল পাবা হচ্ছে 5 থেকে 7%। তো জাস্ট তোমরা পুরো ইন্টারে হায়ার ম্যাথের তোমরা হচ্ছে 5 থেকে 7% হচ্ছে 9-10-এ করতেছো, ঠিক আছে?
তো এইটার উপরে ভিত্তি করে তোমরা যে অনেকে চিন্তা করো যে না আমি ইন্টারে গিয়ে হায়ার ম্যাথ সাবজেক্টটা নিব না, বা আমার এসএসসিতে হায়ার ম্যাথ নাই, আমি ইন্টারে গিয়ে আমি হায়ার ম্যাথটা নিব না। তো তারা কিন্তু অনেক বড় ভুল করবা। কারণ তুমি হয়তো বা এইচএসসিতে হায়ার ম্যাথটা পাচ্ছ না, ঠিক আছে, এইচএসসিতে আমি বাদ দিচ্ছি, হায়ার ম্যাথ নাই, কিন্তু তুমি যখন অ্যাডমিশনে যাবা, এইচএসসির পরে যখন অ্যাডমিশনে যাবা তখন একটা জিনিস মাথায় রাখবা যে 2-1টা ইউনিট বাদ দিয়ে, মানে মেডিকেল হিসাবটা বাদ, 2-1টা ইউনিট বাদ দিয়ে সব জায়গাতেই ম্যাথ থাকবে। আবারও বলছি 2-1টা ইউনিট বাদ দিয়ে সব জায়গাতেই ম্যাথ থাকবে। এমনও কিছু তোমার ভার্সিটি কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে যোগ্যতা থাকে যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকা লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই 4টা সাবজেক্ট তোমার থাকা লাগবে। অর্থাৎ ম্যাথের বদলে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমার কোনটা অপশনাল হোক এটা দেখার ব্যাপার না, বাট এই 4টা সাবজেক্টে থাকা লাগবে, এরকম অনেক ভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে। তো এই জন্য আমি বলবো যে তোমরা এসএসসির পরে এইচএসসিতে ওঠার সময় অনেকে তোমরা চিন্তা করো যে আচ্ছা আমার হায়ার ম্যাথ আমি নিব না, তখন তোমাকে অনেকে বুঝতে পারে আরে কি দরকার, হায়ার ম্যাথ দরকার নাই, তুই মুখস্থ বিদ্যা ভালো পারিস, তুই মেডিকেলে চলে যাবি, অথবা বিভিন্ন ভার্সিটি আছে যেখানে কিনা ম্যাথ আসে না। ভাইয়া এটা একটু মাথায় রাখবা যে এই ব্যাপারটা টোটালি কিন্তু ভিন্ন, যে হায়ার ম্যাথ সাবজেক্টটা না থাকলে তোমার যদি কোনোভাবে মেডিকেলটা মিস হয়ে যায় তাহলে বাংলাদেশের সব ভার্সিটি তোমার জন্য মিস হয়ে যাবে। তো এই জন্য মনে রাখবা যে ইন্টারে উঠলে 4টা সাবজেক্ট মাস্ট রাখতে হবে। যেমন ফিজিক্স কেমিস্ট্রি তো কম্পালসারি, এখানে কোনো মানে অপশন থাকবে না, ফিজিক্স কেমিস্ট্রি নিতেই হবে তোমাকে ইন্টারে উঠে। এর পাশাপাশি থাকে হচ্ছে ম্যাথ আর বায়োলজি। তো অনেকে তোমার ম্যাথটাকে অপশনাল করে, অনেকে আবার বায়োলজিটাকে অপশনাল করে, যে যার ইচ্ছা। বাট মনে রাখবা যে ম্যাথে অপশনাল বা বায়োলজি অপশনাল, যে কোনো তুমি একটা অপশনাল নিবা, তোমার অ্যাডমিশনে কোনো প্রভাব পড়বে না। তো অনেকে এটা বলে যে আরে না না না, ম্যাথটাকে অপশনাল না রাখলে, মানে বায়োলজিটাকে কম্পালসারি রাখতে হবে, তাহলে তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারবা। অনেকে আবার এটা বলে যে ম্যাথটাকে কম্পালসারি মানে তোমার একদম মানে মেন সাবজেক্টে রাখতে হবে, নাহলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবে না। টোটালি ভিন্ন। হ্যাঁ, তুমি যে সাবজেক্টটা খুশি ওই সাবজেক্ট তুমি অপশনাল রাখো, তুমি সব জায়গাতে পরীক্ষা দিতে পারবা। বাট অপশনাল বলতে ওটা তোমার থাকা লাগবে। বাট অনেকে আবার চিন্তা করে অপশনাল মানে মনে ওই সাবজেক্ট না থাকলেও চলবে। বাট তোমার পড়াশোনার মধ্যে যদি ম্যাথ সাবজেক্টটা না থাকে তাহলে তুমি অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবে না, কিন্তু ম্যাথ যদি অপশনাল হিসেবে থাকে তাহলে তুমি সব জায়গাতে পরীক্ষা দিতে পারবা। তার মানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে বায়োলজিটা তোমার অপশনাল থাকলেও তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারবা, আর বায়োলজি কম্পালসারি থাকলে মেডিকেলে পরীক্ষা দিতে পারবা। মানে বায়োলজিটা তোমার সাথে থাকলেই হলো, সেটা অপশনাল নাকি কম্পালসারি কোনো ব্যাপার না। বাট অনেকে একটা ভুল ধারণা থাকে যে বায়োলজিটাকে মেন সাবজেক্টে না রাখলে হয়তো আমার মেডিকেলে পরীক্ষা দিতে পারবো না, টোটালি ভিন্ন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ম্যাথ তোমার অপশনাল নাকি তোমার মেন, এটা কোনো ব্যাপার না, তুমি সব জায়গাতে পরীক্ষা দিতে পারবা, বইয়ের থেকে শুরু করে সব জায়গাতে পরীক্ষা দিতে পারবা। তো আমার কথা থাকবে এটাই যে তোমরা ইন্টারে উঠে অবশ্যই কারো বুদ্ধি শুনবা না, অবশ্যই মনে রাখবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্ট তুমি যদি তোমার তোমার সিলেবাসের সাথে না রাখতে পারো, তাহলে পরবর্তীতে তুমি এইচএসসি ভালো করে পাস করলা, বাট অ্যাডমিশনে গিয়ে তুমি সব জায়গাতে ধরা খাবা। তখন গিয়ে যেন না বলো যে ভাইয়া এই ব্যাপারটা তো জানতাম না। বাট যেহেতু তোমরা এই কোর্সে ভর্তি হয়েছো, কিছুদিন পরে তোমাদের ম্যাট্রিক পরীক্ষা, তারপর তোমাদের ইন্টার পরীক্ষা। সো আমি চাই যে তোমরা ইন্টারে গিয়ে যেন এই ভুলটা না করো। যারা অলরেডি এই ভুলটা করে ফেলছো যে হায়ার ম্যাথটাকে রাখো নাই তোমার সিলেবাসের সাথে, তারা অনেক বড় একটা ভুল করছো। বাট বেশি ভুল না, 5-7% টপিক্স তুমি জানো না ইন্টারের সাপেক্ষে। সো ইন্টারে গিয়ে তোমরা অবশ্যই ম্যাথ সাবজেক্টে রাখবাই। যদি অন্য কেউ তোমাকে বুদ্ধি দেয় তাহলে সেই বুদ্ধিটা কতটুকু গ্রহণযোগ্যতা হবে সেটা আমি জানি না। বা যেহেতু আমি এই লাইনে 2015 সাল থেকে আসি, সো ব্যাপারটা আমি খুব ভালোভাবে অনুধাবন করতে পারি যে যখন ম্যাথ ক্লাসে স্টুডেন্ট আসে বলে ভাই আমার তো এই ম্যাথ নেই, আমার হলো ওই কৃষি সাবজেক্ট, আমার ওই সাবজেক্ট। বাট কোনো কোচিং কিন্তু কৃষি সাবজেক্ট, গার্হস্থ্য সাবজেক্ট, আরও কী সাবজেক্ট আছে ওগুলো কিন্তু কখনো পড়ে না। প্রতিটা কোচিংয়ে পড়ায় হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। ওই যে তোমার যে আরও কী সব এক্সট্রা সাবজেক্ট এলাকা অনেকে পড়াবে না। সো তখন তুমি টিচারের অভাবে থাকবা, তোমাকে নিজের থেকে পড়তে হবে, তোমার ফ্রেন্ড থাকবে না, বা তোমার ফ্রেন্ডরা ওই সাবজেক্টটা নাও নিতে পারে। এইচএসসি হলেও তুমি দেখবা যে তুমি একাই পরীক্ষা দিচ্ছ একটা সাবজেক্টে, ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমরা ভুল করবা না, তোমরা অবশ্যই টার্গেট রাখবা এইচএসসিতে উঠে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। হয় তুমি কোনো ম্যাথ বা বায়োলজি যে কোনো একটাকে তুমি অপশন রাখতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমাদের স্যার একটা কথা বলছিল যে তুমি যে সাবজেক্টটা সবচেয়ে ভালো পারো সেটাকে অপশনাল রাখবা। লাইনটা বোঝা গেছে? যে সাবজেক্টটা সবচেয়ে বেশি ভালো পারবা সেটাকে অপশনাল রাখবা। কেন? কারণ মেন সাবজেক্ট থেকে তোমার যদি কখনো কোনো A+ ছুটে যায়, তোমার যদি অপশনালে A+টা চলে আসে, তার জন্য ব্যাকআপটা কিন্তু ওই অপশনাল থেকে তোমার মেন সাবজেক্টগুলোর দিকে চলে যায়। কারণ তুমি দেখো যে অপশনাল মেন সাবজেক্ট যদি A+ পাওয়া যায় তাহলে সেটা তোমার 3 চলে আসে। এই 3টা ব্যাকআপ দেয় কথায়, তোমার যখন মেন সাবজেক্টে যখন A+ ছুটে যায় তখন ওইখান থেকে পয়েন্টগুলো কোনো ওখানে চলে যায়। তার মানে তোমার যদি অপশনালটা যদি খারাপ হয়ে যায়, আবার মেইনও তোমার একটা খারাপ হয়ে গেল, তাহলে কিন্তু তোমার A+টা আসতেছে না। বা যদি তোমার অপশনালটা ভালো এক্সাম হয় আর মেন সাবজেক্টের মধ্যে 2-1টা যদি তোমার খারাপ হয়ে যায়, তাহলে অপশনাল থেকে পয়েন্টটা কিন্তু মেন সাবজেক্টে চলে যাবে। সো এই ট্রিক্সটা তোমরা খাটাতে পারো ইন্টারে গিয়ে, যে সাবজেক্টটা ভালো পারো ম্যাথ
আর বায়োলজির মধ্যে ওইটাকে অপশনাল রাখবা। অনেকে চিন্তা করে যে যেটাতে আমি দুর্বল সেটাকে আমি অপশনাল রাখবো, টোটালি ভিন্ন আসলে, এটা টোটালি ভুল। যেটা সবচেয়ে ভালো পারবা সেটাকে অপশনাল রাখবা, ঠিক আছে? আর এই অপশনালের উপরে কোনো জায়গাতে তোমার পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। তো এটাই আমার ছিল আসলে। তা আমি আসলে ওই সময় 9-10 আমি বায়োলজি খুব ভালো পারতাম, তো আমি বায়োলজিটাকে অপশনাল রাখছিলাম। তো পরে দেখে আমি আসলে বায়োলজি কিছুই পারি না, ঠিক আছে? ইন্টারে উঠে মনে থাকে না, কারণ আসলে 9-10-এর পড়া ইন্টারের পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, আমি বারবারই বলি না যে কিছু নাই, তোমরা চিন্তা করো আরে ভাই কী বলে এসব, কিছু নাই মানে আসলেই কিছু নাই। ওকে, তো আমরা আমাদের চলে আসি এখন। আমি অনেক কথা বলে ফেলছি। আমার টার্গেট ছিল হচ্ছে যে তোমাদেরকে কিছু সচেতন করে তোলা, হ্যাঁ, যে জিনিসগুলো তোমরা ভুল করে ফেলো সেগুলো একটু সচেতন করে রাখা। ওকে, চলো আমরা এখন আমাদের এই অঙ্কগুলো একটু শুরু করে দিই। হ্যাঁ, এখন খালি তোমরা এই কাজটা আবার করবা না যে কারো কাছ থেকে কখনো সাজেশন নিবা না যে ভাইয়া আমি ম্যাথ অপশনাল রাখবো নাকি বায়োলজি অপশনাল রাখবো। ভাইয়া ও তোমাকে কিভাবে ডিসিশন দেবে যে তুমি ম্যাথ অপশনাল নিবা নাকি বায়োলজি অপশনাল নিবা? পড়াশোনা তো তুমি করে আছো, টানা 10 বছর তুমি পড়ছো, তাহলে তুমি ডিসিশন নিবা যে তুমি ম্যাথটাকে অপশনাল রাখবা নাকি বায়োলজিটাকে অপশনাল রাখবা। তুমি কোন সাবজেক্টটা ভালো পারো, মুখস্থবিদ্যা তোমার কাছে ভালো লাগে নাকি তোমাকে ম্যাথ করতে ভালো লাগে? যেটা ভালো লাগে তুমি সেটার উপর ডিপেন্ড করবা। তুমি আরেকটা ভাই বললো যে আরে আমি বায়োলজি অপশনাল রাখছিলাম, তুই অপশনাল রাখ, তাহলে বুয়েটের নিশ্চিন্ত হয়ে যাবে। এই ব্যাপারগুলো মানে কারোর সাথে নিজে কম্পেয়ার করবা না, ঠিক আছে? কারণ তোমার ভাইয়া অনেক আগে পাশ করে গেছে, বা তুমি এখন রানিং স্টুডেন্টের সাথে আসছো, তোমার ভাইয়া তো তোমার পরিবেশে নাই, বা তুমি যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশে তোমার বড় ভাই বড় হয় নাই, তোমার বড় ভাই অন্য পরিবেশে বড় হয়েছে। তার অন্য পরিবেশে বড় হয় একজনের কাছে তুমি যখন সাজেশনটা চাবা, তখন আসলে ব্যাপারটা এরকম হয়ে যায় যে তুমি আর নিজের উপর কনফিডেন্স নাই। আমাকে যখন কেউ কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করে তখন আমি বলি যে এটা আমার কাছে কোনো উত্তর নাই, কারণ এটা পুরোপুরি তোমার লাইফ, তোমার কাছে ডিসিশন নিতে হবে। তুমি আমার কাছে যেটা আসতে পারো যে ভাই আমি এই ম্যাথটা পাই না, আমাকে এই ম্যাথটা বুঝায় দেন, ভাইয়া এই ম্যাথটা কীভাবে হবে, এই ম্যাথটা কীভাবে সহজ করে করা যায়, তুমি আমার কাছে এটা জানতে যাবা। কিন্তু তোমার লাইফের একটা সিদ্ধান্ত আমার কাছ থেকে তুমি কখনো নিতে পারো না। তোমার লাইফের সিদ্ধান্ত তোমার কাছে নিতে হবে। তুমি নিজেকে অ্যানালাইসিস করবা, তুমি কি ভালো পারো, তুমি ম্যাথ ভালো পারো নাকি তোমার বায়োলজি টাইপের বা মুখস্থবিদ্যা টাইপটা বেশি ভালো লাগে। যেটা ভালো লাগে সেই হিসেবে তুমি নিজেকে গড়ে তুলবা, বুঝা গেছে? কারণ ইন্টার লাইফটা হচ্ছে টোটালটাই ভিন্ন। এসএসসি লাইফে তুমি অনেক চিল করতে পারছো, অনেক সময় পাইছো, চিকন বই পাইছো, বাট ইন্টার লাইফে গিয়ে আমি যদি তোমাকে বইগুলো দেখাতে পারতাম তাহলে বুঝতে যে কত এক একটা মোটা বই। হ্যাঁ, শুধু একটা বই পড়লে হয় না, আবার 2-3টা বই পড়তে হয়। তুমি ধরে নাও যে কলেজে ভর্তি হওয়ার আগে একটা বই কিনছো, ধরে নাও তুমি ম্যাথের কেতাব স্যারের বই কিনছো বা এসিও আহমেদ স্যারের বই কিনছো ইন্টারে ওঠে সাপোজ বললাম। এখন তুমি একটা কলেজে ভর্তি হয়েছো 3 মাস পর, এখন ওই কলেজের টিচার আসে বলছে তোমরা কে কোন বই কিনছো, এই বই হবে না, আমি এখন থেকে এই বই পড়াবো, ঠিক আছে? তখন তোমাকে ওই বইটা কিনতে হবে। অর্থাৎ তুমি এটা মাথায় রাখবা যে তুমি যে বইগুলো কিনবা তোমার কলেজের সাথে ওই বইটা মিলবে না, তখন তোমাকে আবার কলেজে দেওয়া বইটাই কিনতে হবে। কেন ভাইয়া? কারণ স্যার ওইখান থেকে বলছে আমি 8 নামে ম্যাথটা করতেছি, সবাই বই খোলো, এখন তোমার কাছে বই নাই, তখন কি করবা? তুমি যে প্রাইভেট কলেজগুলোতে পড়ো স্যার আছে একদম বাইরে হবে যে বই নাই কেন, প্রতিদিন আসে বই চেক করে, বুঝা গেছে? তো এই ব্যাপারটা তো আমরা মাথায় রাখবো যে নিজের ডিসিশনটা নিজে নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, একজন যে জি ভাই অনেক মোটা বই। আচ্ছা, তোমাদের একটা টেকনিক শেখাই। হ্যাঁ, মানে আমি যে টেকনিকটা ফলো করতাম সেটা আমি তোমাকে একটু ফলো করাচ্ছি। এই জন্য একটা বই লাগবে। বই কই? ওকে, এই যে বিশাল বড় বই। যাই হোক, তোমাদের হৃদয় ভাইয়ার এগুলো জীববিজ্ঞান, মানে 9-10 অনেকেরই হায়ার ম্যাথ জীববিজ্ঞান খুব পছন্দ থাকে। তো এইটা বই মানে কলেজের মধ্যে কিন্তু তোমার দেখা যায় যে একই দিনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টে হয়। তো নর্মালি চিন্তা করো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বলে, কেমিস্ট্রি বইতে আরও মোটা, কেমিস্ট্রি বই নাই এখানে। যাই হোক, তো তোমার 5-6টা বই অনেক ভারী, দেখো মানে এক হাত দিয়ে আমার ধরে রাখতে হাত কাঁপতেছে। তো এতগুলো বই কীভাবে নিয়ে যাবা? মানে তুমি যখন প্রাইভেট কলেজে ভর্তি হবা, ডিআরএমসি বলো বা সেন্ট জোসেফ বা বড় কলেজ, হ্যাঁ, তোমার যে কলেজগুলোতে সাদা অনেক স্ট্রিক্ট থাকে যে বই আনতেই হবে, ঠিক আছে? মানে বই না আনলে তোমাকে মানে বের করে দিবে বা তোমাকে দাঁড়া করে রাখবে, কান ধরে রাখবে। তো তখন তুমি কি চিন্তা করতে পারো, কি করতে পারো, মানে টেকনিকটা কি হতে পারে? তা আমি যখন চিন্তা করলাম যে ডিআরএমসিতে মনে করো যে বই না নিয়ে গেলে সারা মারে, খালি মারে আর মারে। এখন বই তো আমার কাছে সবই আছে, এখন মানে ব্যাগে করে বই নিয়ে যাওয়া অনেক কষ্টের ব্যাপার আসলে, এত মোটা বই। তখন কি করলাম, তোমার একটা বই সিলেক্ট করলাম, মোটামুটি জীববিজ্ঞানের সিলেক্ট করছিলাম, এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। তো বাকি যে বইগুলো ছিল ফিজিক্সের মোলাট, কেমিস্ট্রির মোলাট, ম্যাথের মোলাট, কী করলাম যে এই বইটার উপরে খুব সুন্দর করে মানে কেমিস্ট্রির মোলার ছিঁড়ে ফেললাম, তারপর ম্যাথের মোলার, তারপর হচ্ছে তোমার বায়োলজি, তোমার ফিজিক্সের মোলার, সবগুলো ছিঁড়ে ফেলছি। তারপর এটার উপরে খুব সুন্দর করে এখানে আমি তোমার এটার উপরেই, ঠিক আছে, এটার উপরে হচ্ছে ফিজিক্সের মোলার লাগাইলাম।
হ্যাঁ, পিছনে ফিজিক্সের মোলার, তার উপরে হচ্ছে লাগালাম ম্যাথের মোলার, তার উপরে লাগালাম হচ্ছে কেমিস্ট্রির মোলার। হ্যাঁ, তো এখন তোমার স্যাররা কী করে, স্যাররা একটা রাউন্ড দিত, ওই কে বই আনছিস খুল। তারপরে আমি কী করতাম, সুন্দর করে মানে ওই মোলারটা এভাবে ভাঁজ করতাম। বায়োলজির উপরে আরও 3টা মোলার আছে, তো আমি কী করতাম, ওই মোলারগুলো সরাই দিয়ে এভাবে রাখতাম। তো স্যার তো খুব খুশি, আর এসব না বই আনছে। তারপর তোমার ম্যাথ ক্লাস, তারপরে আবার একটা উল্টাই দিলাম, তো ম্যাথ চলে আসছে। তো স্যাররা দেখতো, বই চেক করতে আসতো, আরে এই সব না বই আনছে। তো বাট একটা বই ভেতরে কি আছে স্যাররা দেখে না, স্যাররা দেখে বই আনছো কিনা দেখি, এই যে বই। সো এভাবেই টেকনিকে অবলম্বনের মাধ্যমে মনে করতে লাস্ট 6-7 মাস আর কি কাটাইছিলাম। কারণ আসলে পিঠে একটা দাগ পড়ে গেছিলো হালকা করে, বোঝা গেছে, কারণ একটু দূর থেকে আসতাম তো, তাই জন্য দাগ পড়ে গেছিলো। তো এই জন্য চিন্তা করলাম যে এক বই দিয়ে কাভার করে দিই। তো আসলে ব্যাপারটা এরকম ছিল। বাট আমি জানি যে তোমাদের মধ্যে অনেক সিরিয়াস স্টুডেন্ট আছে যারা কিনা বই দাগিয়ে দাগিয়ে পড়ো, তো তাদের জন্য এই টেকনিকটা না। তো যারা একটু ফাঁকিবাজ তারা এটা করতে পারো, বাট বাসায় এসে কিন্তু পড়াশোনা করতে হবে। এই টেকনিক ফলো করা মানে এই না যে আমি একটা বই নিয়ে থাকবো। আর এই টেকনিকটা আবার এটা অ্যাপ্লাই করিও না যে বাসার মধ্যেও তুমি এই টেকনিকটা ফলো করতেছো, যে ম্যাথ বই, ফিজিক্স বই, কেমিস্ট্রি বই, বাসার বাবা মাকে তুমি ফাঁকি দিচ্ছ, ঠিক আছে। তো বললো যে ভাই আপনি তো টিচারকে ফাঁকি দিচ্ছেন। না, আমি আসলে নিজে তোমার একটু মানে রিল্যাক্সে থাকার জন্য এই কাজটা করছিলাম। তো কলেজে তো তোমরা জানোই যে কতটুকু বেশি পড়াশোনা হয় বা কীরকম কী হয়, এটা আমরা প্রত্যেকে জানি, তাই না? তো যাই হোক, নিজের কাছে পড়াশোনা মানে পড়াশোনা কখনো বাবা মার কাছেও না, পড়াশোনা কখনো টিচারের কাছেও না, পড়াশোনা কারো কাছে না, পড়াশোনা হচ্ছে নিজের কাছে। মনে রাখবে যারা ভালো স্টুডেন্ট বা যারা ভালো রেজাল্ট করে তারা নিজেরা পড়েই ভালো রেজাল্ট করে। তারা কখনো মানে কখনো ব্যাপারটা এরকম না যে সে ওই কোচিংয়ে পড়তেছে, ওই কোচিং তাকে ভালো রেজাল্ট করেছে, ব্যাপারটা কখনো এরকম হয় না। সে আগে থেকে ভালো স্টুডেন্ট ছিল, ওই কোচিংয়ে গিয়ে সে একটা ভালো গাইডলাইন পাইছে, দেন সে আরও তুখর হয়ে উঠছে, ঠিক আছে। তো ব্যাপারটা আসলে এরকমই। তো ভালো স্টুডেন্ট হওয়ার জন্য কিন্তু তোমাকে নিজে নিজে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, সর্বোচ্চ স্যাররা তোমাকে সাপোর্ট দিতে পারে, সর্বোচ্চ সাপোর্ট দিতে পারে, সর্বোচ্চ গাইডলাইন দিতে পারে। ওকে, তো আমরা আসলে অনেক কথা বলে ফেলছি, তো চলো আমরা চলে আসি পড়াশোনার মধ্যে। ওকে, তো আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হাফ। এটা হলে থিটা এর মান নিচের কোনটি? একদমই সহজ, আমরা একটু রাফ করে ফেলি। cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কি রে ভাই, হাফ। ওকে, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে হাফ, তাহলে হাফ প্লাস 1, তাই না? হাফ প্লাস 1 একবারে লিখলাম, প্লাস 1টাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 3, তারপর হচ্ছে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 3/4। হ্যাঁ, এই 2টাই নিচে গুণ হয়ে গেছে। তারপর হচ্ছে cos থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস √3/2, মানে তুমি এ পাশে নিয়ে গেলে প্লাস মাইনাস √3/2 হবে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা আমাদের এখানে যে কোণগুলো দেওয়া আছে একটু খেয়াল করে দেখো, π/3, π/6, π/2, π/4 সবগুলোই কিন্তু কী বলতো সূক্ষ্মকোণ। তো যেহেতু সূক্ষ্মকোণ, তার মানে আমরা মাইনাস নিয়ে কখনোই কাজ করবো না, আমরা জাস্ট প্লাসটা নিয়ে কাজ করবো। কেন প্লাসটা নিয়ে? কারণ আমি বারবারই বলছিলাম যে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ এবং সবাই সেখানে কি বলতো সূক্ষ্মকোণ। তো যেহেতু আমার অপশনে সব সূক্ষ্মকোণ দেওয়া আছে, তার মানে আমি জাস্ট পজিটিভ নিয়ে কাজ করবো।